প্রপার্টি নিয়ে আলাপ করতে গেলে আমরা বলতে চাই যে প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে যার এক্সচেঞ্জ ভ্যালু আছে। তো এই প্রপার্টির আবার দুটো পার্ট কি, ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি কি, যে বাড়ি গাড়ি বা বিভিন্ন ধরনের যেটা দেখা যায়, অনুভব করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, টেঞ্জিবল। বাট ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেমন বাড়ি গাড়ি করতে গেলে পরিশ্রম লাগে, এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। কিন্তু বাড়ি গাড়ি করার পাশাপাশি আবার কি লাগে, একটা ডিজাইন লাগে। এই ডিজাইন সহজে কেউ করতে পারে না। এই ডিজাইন বানাতে হলে তার ক্রিয়েটিভিটি প্রয়োজন, তার মেধা প্রয়োজন। এই যে তার যে মেধার অধিকার, সেটা অনেক সময় গড গিফটেড। তো এই ক্রিয়েটিভিটির যে প্রপার্টি যেটা তিনি সংরক্ষণ করেন, সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো আমরা যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টির আবার দুটো সাইড আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ সাইড আর একটা হলো কমার্শিয়াল সাইড। ক্রিয়েটিভ সাইডটা কি, ওই যে বললাম যে কেউ গান গাইতে পারেন, কেউ কবিতা লিখতে পারেন, আবার কেউ পারফর্ম করতে পারেন, এবং এই যে তাদের ইনেট সহজাত যে ক্ষমতা, সেটাই হচ্ছে এই সহজাত ক্ষমতার বা সেই প্রপার্টিটা সফটওয়্যার বলেন, যেটা নিয়ে কাজ করে হচ্ছে কপিরাইট। আচ্ছা, কেউ একজন উপন্যাস লিখলেন, এই উপন্যাসটাকে আবার পাবলিশ করলেন এবং এটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করলেন, সেটা হচ্ছে কমার্শিয়াল রাইট, এবং সেটা নিয়ে কাজ করে ওই ডিপার্টমেন্ট অফ পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। তো এখন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা আজকে অবশ্য আপনারা অবশ্যই জানেন, এখানে আমি বাইরে দেখলাম আজকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, এবং এটার উপরে যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন একটা প্রতিপাদ্য যেটা ঠিক করেছেন, সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি। কমপ্লিটলি মিউজিকের উপরে ডিপেন্ড করে মিউজিককে ফোকাস করা হয়েছে বিভিন্ন সময়। এটার যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টির অনেকগুলো আপনার আওতা আছে। আওতার মধ্যে কি, লিটারেচার, মিউজিক, দেন আপনার সিনেমা, নাটক, এরপরে টেকনোলজিক্যাল সাইটে যে সফটওয়্যার, এগুলো ডিফারেন্ট অনেকগুলো এটার এরিয়া আছে। তো এইবারের এরিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে মিউজিক নিয়ে। এখন আমি যেটা বলবো যে আপনার একটা যে সিনেমা বানালেন, এই সিনেমাটা দেখা গেল যে যদি আপনি এটার কপিরাইট রেজিস্ট্রেশন না করেন, এটা যে কেউ, আজকাল তো ডিজিটাল পাইরেসির যুগ, এটা বিভিন্নভাবে ছড়িয়ে যাবে এবং কিছু করা যাবে না। এইটাকে প্রোটেক্ট করার জন্যই কপিরাইট অ্যাক্ট। তো কপিরাইটের জন্য কি দরকার? এটা দরকার হচ্ছে যে যেটা আপনি ক্রিয়েট করলেন, যে প্রপার্টিটা আপনি তৈরি করলেন, টেঞ্জিবল ফর্মে নিয়ে এলেন, সেটাকে আপনাকে এই কপিরাইট একটা স্বীকৃতি দিয়ে থাকে। আচ্ছা, এটার জন্য কি দরকার? এটা হচ্ছে মিনিমালি ক্রিয়েটেড, এটার মধ্যে ন্যূনতম হলেও সৃজনশীলতা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে যে এটার একটা নিজস্ব স্বকীয়তা থাকবে। থার্ড হচ্ছে এটাকে ফিক্স করতে হবে কোনো টেঞ্জিবল ফরম্যাটে। আমি একটা ধারণা করলাম, আমি এই যে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা যেমন মহাভারতে যেটা আছে, যে বিভিন্ন গল্পের আকারে আছে, কিন্তু সেটা আমার মাথায় আছে, বাট এটার এক্সপ্রেশন নেই। কপিরাইটের মূল বিষয় হচ্ছে যে আপনাকে যদি ওই প্রপার্টির যদি ওনারশিপ পেতে হয়, তাহলে এটাকে টেঞ্জিবল ফরম্যাটে, মানে ভিজিবল বা ফিলিংসটা আপনাকে দিতে হবে, আদারওয়াইজ সেটা কপিরাইট
প্রোটেকশনের আওতায় আসবে না। এখন আজকের যে বিষয় যেটা হচ্ছে যে আমাকে তসলিমা বলছিলেন যে বিশেষ করে কপিরাইট সম্পর্কে বলতে গেলে যে ফ্যাশন ডিজাইন, এখন আমি মূল কথায় চলে আসি যে ফ্যাশন ডিজাইনে কপিরাইটের রোলটা কী। আমাদের দেশে গার্মেন্টসের যে আমরা এখন মানে ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমরা কতজন জানি যে এই ফ্যাশন, এই যে ডিজাইন, দিস ইজ কপিরাইটেবল? এবং আমি বলি, আমি কপিরাইট অফিসে 2016 অক্টোবর থেকে 2022 মার্চ পর্যন্ত প্রায় 5 বছর 4 মাস 20 দিন রেজিস্ট্রার হিসাবে কাজ করার আমার সুযোগ হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো ফ্যাশন ডিজাইনার কে যে কপিরাইট রেজিস্ট্রেশন করতে দেখিনি, কারণ তারা এটা ফিলই করেন না। আচ্ছা, সেখানে আমি একটা আমার কেস স্টাডি আছে, সেটা আমি পরে বলবো। এখন এখানে বিষয়টা হচ্ছে যে একটা আমি ড্রেস বানালাম, এই ড্রেসটা কি, এটা একটা ইউজফুল আইটেম, এটা একটা ফাংশনাল আইটেম। এটার কিন্তু আপনি যেমন কাটিং বা এটার স্টাইল, তারপরে হলো যে এটার যে শেপ, এটা কিন্তু কপিরাইটেবল নয়, কারণ এটা ইউজফুল আইটেম। যেরকম আমার জুতো আছে, এটা সাধারণ ব্যবহার্য, এটা কিন্তু কপিরাইটেবল নয়। বাট কি কপিরাইটেবল? এই জুতোর উপরে যখন আপনি একটা লোগো বসাবেন, এই জুতোর উপরে আপনি যখন একটা আর্টিস্টিক ওয়ার্ক বসাবেন, তখন কিন্তু এই জুতোটা কপিরাইটেবল। কারণ এটা ওই যে ব্র্যান্ড বা যে কোম্পানির, যে বাটা কোম্পানির যে লোগো আছে, সেটা যখন আপনি দিলেন, এটাকে অন্য কোম্পানির জুতা থেকে ডিফারেন্সিয়েট করা যায়, সেই জন্যই এটা কপিরাইটেবল। আচ্ছা, এখন পোশাক আশাকের ব্যাপারে আমি বলছিলাম যে শেপ, স্টাইল বা কাটিং, এটা কপিরাইট আইনে প্রোটেকশন পায় না। আর কারণ এটা সাধারণ ব্যবহার্য বিষয়। এখন আসুন যে কীভাবে কপিরাইট করা যেতে পারে। একটা কাটিং, একটা স্পেশাল কাটিং, আমি এটাকে ডিজাইন করলাম, ডিজাইন করে এটা কপিরাইট রেজিস্ট্রেশন করা যাবে। কারণ এটার সাথে এটাকে আমি টেনজিবল ফরম্যাটে এনেছি, এটাকে দেখা যাচ্ছে, এবং এটাতে আমার মেধার ইনপুট আছে, সেই কারণে এটা কপিরাইট করা যাবে। বা এটাকে আমি যদি দেখা গেল যে এটাকে পেটেন্টও করা যাবে। পেটেন্ট করতে হলে অবশ্য এটা খুব একটা কঠিন একটা প্রক্রিয়া। আমার মনে হয় ডিপিডিটি রেজিস্ট্রার সাহেব আছেন, উনি ওই পেটেন্ট সম্পর্কে বলতে পারবেন। হাউএভার, এখন একটা ড্রেসকে আমি বলেছি যে ড্রেসকে যদি আমি এটা কপিরাইটেবল করতে হয়, তাহলে কি করতে হবে? এটা সারফেস ডিজাইনে আমি কিছু আর্টিস্টিক ওয়ার্ক দিতে পারি বা আমার লোগো অ্যাড করতে পারি। এটা কালারফুলও হতে পারে। একটা রিসেন্ট একটা ইউএস সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছেন যে আমরা নর্মালি জানি যে কালারের কোনো কপিরাইট হয় না, যে কোনো এটা কালারকে কোনোভাবে প্রোটেকশন দেওয়া যাবে না। বাট রিসেন্ট একটা কেস হয়েছে, এখানে ইউএস কপিরাইট সুপ্রিম কোর্ট বলছেন, মামলাটা হচ্ছে স্টার অ্যাথলেটিকা ভার্সাস ভার্সিটি ব্র্যান্ডস লিমিটেড। এখানে বলছেন যে এখানে চিয়ার লিডিং নামে একটা ড্রেস একটা কোম্পানি এটা তৈরি করার পরে এটা যখন মার্কেটিংয়ে গেল, তখন দেখা গেল যে এটাকে আরেকটা কোম্পানি এটা কপি করে বাজারে ছাড়ছে। তখন এটা নিয়ে মামলা হয়, মামলা হতে হতে সুপ্রিম কোর্টে আসে। তখন সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিলেন। ভার্ডিক্টটা হচ্ছে কি, যে লুক, এই ড্রেসটা বানানোর জন্য যে ডিজাইনটা করা হয়েছে এবং এটাতে যে 3টা কালারের, যে ডিফারেন্ট কালারের যে শেপ করা হয়েছে, এই শেপের মধ্যে যিনি ডিজাইনার তার ইনপুট আছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে এটার যে কালারের যে কম্বিনেশন,
এই কালার কম্বিনেশনের মধ্যে তার মুন্সিয়ানা আছে, এই কারণে দিস ইজ কপিরাইটেবল। আচ্ছা, এখন এই এটার পরে আবার কিন্তু তারা ওই কোর্টেই ভার্ডিক্টে বলছে যে এটার কিন্তু শেপ, স্টাইল বা কাটিং কিংবা ডাইমেনশন কিন্তু কপিরাইটেবল না। বেশ জটিলতা আছে আর কি। তো একটা বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই যে তারা বলছে ফেব্রিক ডিজাইন, যেমন আমার শার্টে কিছু আপনি দেখবেন কিছু ড্রয়িং আছে, স্কেচের মতো কিছু তৈরি আছে, এই বা কোনো আপনাদের জানা আছে হ্যান্ড পেইন্টেড শাড়ি, ওই হ্যান্ড পেইন্টেড শাড়ির স্পেসিফিকলি যেহেতু হ্যান্ড পেইন্ট করা আছে, সুতরাং এটা কপিরাইট প্রোটেকশন পাবে এবং এটাকে অন্য যে শাড়ি থেকে ডিফারেন্সিয়েট করা যায়। তারপরে আছে কি, যেমন অ্যাপ্লিক বা এমব্রয়ডারি, এটার যদি কাজ থাকে এটা কপিরাইটেবল, এটাকে প্রোটেকশন পাবে। তেমনি ড্রেসের মতো যে শু আছে, জুতোর উপরেও যদি কোনো ধরনের লোগো থাকে বা কোনো আর্টিস্টিক ডিজাইন, আর্টিস্টিক ওয়ার্ক থাকে এবং কালারটা বিভিন্ন ধরনের, যেটা মিনিংফুল এবং যেটার নান্দনিক ভিত্তি আছে, তাহলে সেটা কপিরাইটেবল। আচ্ছা, তদ্রূপভাবে হ্যান্ডব্যাগ, বেল্ট, এগুলো সাধারণ ব্যবহার্য, এটা কপিরাইট হবে না। একটা বেল্টের আমি কোনোভাবে যদি একটা সে ব্ল্যাক কালারের একটা বেল্ট, এটাকে যদি আমি দেই, এটাকে অন্য বেল্ট থেকে আরেকটা ব্ল্যাক কালারের বেল্টের সাথে ডিফারেন্সিয়েট করা যাবে না। কীভাবে ডিফারেন্সিয়েট করা যাবে? যে বকলেস যেটা আছে সেটা ডিজাইনটা যদি অন্য ডিজাইন থেকে ডিফারেন্ট, ভিন্ন হয়, তাইলে কিন্তু দিস ইজ কপিরাইটেবল। তদ্রূপভাবে হ্যান্ডব্যাগগুলো যদি আমি কোনো কিছু ইনপুট না দিয়ে, কোনো ব্র্যান্ডের বা লোগোর নাম না দিয়ে, কোনো আর্টিস্টিক ডিজাইন নিয়ে যদি করি, তাহলে সেটা কপিরাইটেবল নয়। বাট যদি সেটাতে আমি ইনপুট দেই লোগো বা স্পেশালি কোনো ড্রয়িং, স্কেচ দেই, দেন ইটস কপিরাইটেবল। এখন বলছে যে কিভাবে ডিজাইনের প্রোটেকশন আমি ড্রেসের উপরে করতে পারি। সাধারণত দুভাবে করতে পারি। একটা কি, ওই ড্রেসের উপরে বা শুয়ের উপরে, হ্যান্ডব্যাগের উপরে আমি আমার নিজস্ব লোগো অ্যাড করে দিলাম, তাহলে এটা অটোমেটিক্যালি অন্য কোম্পানির আইটেম থেকে এটাকে ডিফারেন্সিয়েট হবে। আরেকটা কি আছে যে কোনো লোগো ছাড়া এনি কাইন্ড অফ আর্ট ওয়ার্ক যদি আমি দেই, কারণ এটা আমার নিজস্ব উদ্ভাবিত, বাট মাইন্ড ইট, এটা কিন্তু একদম মৌলিক হতে হবে। আরেকজন থেকে কপি করে এনে আমি বসিয়ে দিলাম, এটা আরও উল্টো, এটা ইনফ্রিজমেন্ট হবে এবং এটা কপিরাইট ব্রেকের কারণে এটা আমার পানিশেবল অফেন্স। সুতরাং যেটাই আমি করি না কেন সেটা হতে হবে আমার নিজস্ব উদ্ভাবিত, সেটা অন্যকে কপি করে নয়। হ্যাঁ, অন্যটা আমি দেখতে পারি এবং সেটাকে আমি ধরে আমি আমার মতো করে ইমপ্রুভাইজ করলাম উইথ অ্যাকনোলেজমেন্ট, যদি ভালো হয় উইথ অ্যাকনোলেজমেন্ট অফ দ্য আর্লিয়ার ওয়ান, দেন ইটস কপিরাইটেবল। কারণ এটাতে আমার নিজস্ব ইনভেনশন আছে, নিজস্ব মেধা আছে, নিজস্ব পরিশ্রম আছে এবং আমার নতুনভাবে প্রেজেন্টেশন আছে, সে কারণে এটা আমার নিজস্ব উদ্ভাবিত বিষয় বলে আমি কপিরাইট প্রোটেকশন পাবো। আর তদ্রূপভাবে আর্টিস্টিক ওয়ার্কও আমার নিজস্ব উদ্ভাবিত বলে আমি ওই ডিজাইন বা ওই আইটেমের কপিরাইট প্রোটেকশন পেতে পারি। এখন আরেকটা বলছিলাম যে কাটিং করতে গেলে যে একটা ড্রেস নিলাম, ড্রেস নিয়ে যেমন নর্মাল যদি ড্রেস হয়, সেটা আগেকার দিনে যে প্যান্ট আমরা দেখতাম খুব স্কুইজ করে নিচের দিকে, যেটা মানে ভাষায় বলে চুঙ্গা প্যান্ট, তো সেটার কোনো হবে না। বাট আমি যদি ওই কাটিংটার মধ্যে স্পেশাল কোনো ফিচার দেই এবং এই স্পেশাল ফিচারটাকে যদি আমি ড্র করে
সেটা যদি আমি প্যাটেন্ট রেজিস্ট্রেশন করি তাহলে সেই কাটিংয়েরও কিন্তু কপিরাইট রেজিস্ট্রেশন পাওয়া যায় বা কপিরাইট প্রোটেকশন পাওয়া যায়। হাউএভার এখানে আমি দুটো আমার একটা কেস স্টাডির কথা বলতে পারি। আমি তখন কপিরাইট রেজিস্ট্রার হিসাবে ছিলাম। এক ভদ্রলোক আমার কাছে এলেন, এসে বললেন যে ওনার ওয়াইফ খুব সুন্দর অর্নামেন্টসের বা সিলভার অর্নামেন্টসের ডিজাইন করে ফেসবুকে পেজ খুলে সেটা ডিজাইনটা শেয়ার করে এবং উনি এটা সেল করেন। তো হঠাৎ করে একদিন খেয়াল করলেন ঠিক তার ডিজাইনটাকেই হুবহু কপি করে আরেকজন একটা ফেসবুক পেজ খুলে আরেক ভদ্রমহিলা সেটা সেল করছে। এটা থেকে বেরিয়ে আসার উপায় কী? তো আমি বললাম যে আপনার ওয়াইফ যে ডিজাইনগুলো করেন এটার কি কোনো প্রমাণ আছে? বলে এই যে ফেসবুকে দিয়েছেন বা আপনার ভালো কথা। তো উনি কি যিনি কপি করেছেন তার সাথে কোনো যোগাযোগ করেছে? বলে হ্যাঁ করেছেন। সেও এক ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলা বলছে যে হ্যাঁ এটা আপনার প্রমাণ কি? তো বললো যে আমি তো আগে থেকে করেছি। ওই বললো যে আমি তো আপনার আগে থেকে করেছি। তো এটা নিয়ে রীতিমতো ঝগড়া এবং পরে খুব মিসবিহেভও করেছে। আমি বললাম যে তাইলে একটা কাজ করেন, আপনার ওয়াইফের যে ডিজাইনগুলো বা স্কেচগুলো আছে সেটাকে আপনি একটা অ্যালবাম করেন। অ্যালবাম করে ওই ডিজাইনের কপিরাইট রেজিস্ট্রেশন নেন। বলে তাহলে আমি নেন, তারপরে দেখা যাবে। তো নিলেন, নেওয়ার পরে আমি বললাম যে আমাকে একটা কমপ্লেন দেন। আমাকে কমপ্লেন দেওয়ার পরে আমি তখন ওই স্পেসিফিক যিনি কপি করছেন ওই ভদ্রমহিলার ফেসবুক অ্যাড্রেসে গিয়ে আমি তাকে একটা নোটিশ দিলাম যে দিস ইজ এ কপিরাইটেবল আইটেম অ্যান্ড ইউ ক্যান ডু ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ প্রুফ ইউ ক্যান পুট ইট আপ। তো এটা দেওয়ার পরে দেখলাম যে কোনো রেসপন্স নেই। তারপরে ওই নোটিশটা আমি লোকাল পুলিশকে দিয়ে এটা জারি করালাম। এখন টনক নড়ে গেছে। এটা জারি করার একদিন পরেই ওই ফেসবুক পেজে উদাও হয়ে গেছে। তো দিস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আরেকটা বিষয় আছে যে মিরপুরে এক ভদ্রলোক আছেন, উনি একদিন আমার কাছে এলেন। উনি বিদেশে আপনার টি শার্ট এক্সপোর্ট করেন। তো টি শার্ট এক্সপোর্ট করতে গিয়ে বাংলাদেশের এই যে বিভিন্ন যে খুব চমৎকার যে সিনারি বা আছে সেগুলার যে ফটোগ্রাফ এটা কালেক্ট করে উনি এটা দেন ওই ড্রেসে বসিয়ে সেটা এক্সপোর্ট করে এবং এটার খুব ভালো মার্কেট। বলে যে আনফর্চুনেটলি বলে আমার পাশের দোকানেই এটা কপি করে বিক্রি হচ্ছে, এটার জন্য আমি কি করতে পারি? তখন আমি জিজ্ঞেস করলাম যে ফটোগ্রাফগুলো বা যে ডিজাইনটা আপনি ইউজ করেন এটা কি আপনার নিজের? বলেন না আমার তো। আমি বললাম যে তাইলে আপনি তো আরেকজনের কাছ থেকে আপনি চুরি করছেন, তো আপনি চুরি করা মালের তো আপনি প্রোটেকশন পাবেন না। বলে তাইলে কি করা যায়? আমি বললাম যে হোয়াট এভার আপনি যে কোনো ডিজাইনারের কাছে যান, যেভাবে হোক ওই ছবিটাই একটু কাছাকাছি গিয়ে এঁকে দিবে, কারণ এটা মৌলিক হতে হবে। এটা যিনি করেছেন তার মৌলিক হতে হবে, সেটা দেন, তাহলে সমস্যা প্রবলেম সলভ হবে। দেন এর পরের বার উনি তাই করলেন। তাই করে বলে না এখনও তো আবার ওইটাই কপি করছে। আমরা তাইলে আপনি আপনার যে ডিজাইনগুলো যেগুলো ইউজ করবেন সেগুলো আপনি কপিরাইট রেজিস্ট্রেশন করে আমার কাছে কমপ্লেন দেন। আমি ওই যে পাশের দোকানে যিনি বিক্রি করেন তাকে নোটিশ করলাম এবং তাকে জাস্ট ফোর্স করে হোক যেভাবে হোক তাকে কপিরাইট অফিসে এনে বুঝালাম ইউ ক্যান ডু দ্যাট, এটা আরেকজনের প্রপার্টি, এটা আপনি করতে পারেন না। বলে আর আপনি করলে এই কপিরাইট আইনে আপনি যদি করেন, এটার একটা কপিরাইট ডিজাইন যদি কপি করেন বাংলাদেশ কপিরাইট আইনে এটার 6 মান্থস থেকে 4 বছরের জেলের বিধান আছে এবং আপনার মিনিমাম 50,000 থেকে 4 লাখ টাকার জরিমানার বিধান আছে। আর আপনি যদি করেন তাহলে আমি এটা অ্যাপ্লাই করব। ওই দিন থেকে উনি তখন আর এই টি শার্টের ডিজাইন কপি করা থেকে ক্ষান্ত হলেন। তো হাউএভার এই ধরনের আরও অনেক কিছু আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে একটা বড় যে এরিয়া
এই বড় এরিয়ার আমরা কপিরাইট প্রোটেকশনের ব্যাপারে এখনও ভাবছি না, বা ভাবার জন্য যে ওই ধরনের কোনো চিন্তা ভাবনাও আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। তো আমি একবার এই যে টোকিওতে যাওয়ার সুযোগ হয়েছিল, তখন আমাকে জিজ্ঞেস করেছিল ওখানকার যে অথরিটি যে তোমাদের মেইন প্রবলেমটা কোথায়। তা আমি বললাম যে আমাদের কপিরাইট সম্পর্কে প্রবলেম হচ্ছে 3টা। বলে কি? বলে যে আনঅ্যাওয়ারনেস, ওয়েল দেন সেকেন্ড ওয়ান ইজ ল্যাক অফ অ্যাওয়ারনেস, অ্যান্ড থার্ড অ্যান্ড এগেইন ওয়ান্ট অফ অ্যাওয়ারনেস। বলে 3টা তো একই হলো। আমি বলছি না, একই হলো না, এটার মধ্যে মাত্রা আছে। একটা গ্রুপ হচ্ছে যে একদম মূর্খ, জানে না ইন্টেলেকচুয়াল প্রপার্টি কী এবং এটার যে কোনো মূল্য আছে সেটা সম্পর্কে একদম ধারণা নেই। আরেকটা গ্রুপ কি আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ মনে হয় এটার কী যেন একটা কিছু আছে, মানে হেইজি একটা, বলে হতেও পারে এটার মূল্য থাকতে পারে। আর থার্ড ওয়ানটা হচ্ছে যে হ্যাঁ জানি, কোনো ধরনের আগ্রহ নাই, কি হবে আর। আমি বললাম যে এই 3টা মাত্রা, এবং দিস ইজ দ্য মেইন প্রবলেম। এবং এটাকে না কাটানো হলে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যে একটা বড় ধরনের আন্দোলন ছাড়া আমরা এই সেক্টরে খুব ভালো কিছু করতে পারবো না। সবাইকে ধন্যবাদ।